আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম রবার্ট কিওসাকির লেখা দ্য সায়েন্স অফ বিইং রিচ, মানে ধনী হওয়ার বিজ্ঞান। আজকে আমাদের হয়তো তৃতীয় পর্ব হতে যাচ্ছে। আজকে আমরা জানব শূন্যকে কোটিতে পরিণত করার বিজ্ঞান। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। শূন্যকে কোটিতে পরিণত করার বিজ্ঞান একটি অভিনব ধনী হবার কৌশল। আপনার আর্থিক বুদ্ধিমান একাধিক বিকল্প। যদি আপনার সামনে সুযোগ না আসে, আপনার আর্থিক অবস্থার উন্নতি করার জন্য কি করতে পারেন? যদি একটা সুযোগ আপনার হাতের মুঠোয় এসে যায় অথচ আপনার কাছে অর্থ নেই, এদিকে ব্যাংকও আপনার সাথে কথা বলতে নারাজ, আপনি সুযোগটার সদ্ব্যবহারের জন্য কি করতে পারেন? আপনার বিচক্ষণ অনুমান যদি ভুল হয় আর আপনি যার ভরসায় ছিলেন তা যদি না হয়, আপনি কি করে শূন্যকে কোটিতে পরিণত করবেন? তাকেই বলে অর্থগত বুদ্ধিমত্তা। কি হবে তা তেমন জরুরি নয়। যা জরুরি তা হলো শূন্যকে কোটিতে পরিণত করতে আপনি কতগুলো ভিন্ন ভিন্ন আর্থিক সমস্যার সমাধান উদ্ভব করতে পারেন। আর সেখানেই বোঝা যায় আর্থিক সমস্যার সমাধানে আপনি কতটা সৃজনশীল। বেশিরভাগ লোক শুধু একটাই সমাধান জানে, আর তা হলো আরও পরিশ্রম করে কাজ করুন, অর্থ জমান আর ধার করুন। তাহলে আপনি আপনার আর্থিক বুদ্ধিমত্তা বাড়াতে চাইবেন কেন? কারণ আপনি নিজের ভাগ্য তৈরি নিজে তৈরি করে এমন মানুষ হতে চান, যা ঘটে আপনি তা গ্রহণ করেন আর এটাকে আরও উন্নত করেন। খুব কম লোক বুঝে যে ভাগ্য সৃষ্টি করা যায়, ঠিক যেমন অর্থ। আর আপনি যদি আরও ভাগ্যবান হতে চান আর অর্থ উপার্জন করতে চান, আরও পরিশ্রম করার বদলে আপনার আর্থিক জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। আপনি যদি ঠিক ঘটনা ঘটার জন্য অপেক্ষমান লোক হতে চান, তাহলে দীর্ঘ সময় অপেক্ষা করতে পারেন। এটা অনেকটা যাত্রা করার আগেই আগামী ৫ মাইলের সব ট্রাফিক লাইট সবুজ থাকবে এই আশায় অপেক্ষা করার মতো। যখন মাইক আর আমি অল্প বয়সী ছিলাম, আমার ধনবান বাবা আমাদের সব সময় বলতেন, অর্থ সত্যি নয়। আমাদের ধনবান বাবা মাঝে মাঝে মনে করিয়ে দিতেন, সেই প্রথম যখন আমরা একসাথে প্লাস্টার অফ প্যারিস থেকে মুদ্রা বানাতে শুরু করেছিলাম, তখনই আমরা অর্থের জন্য গোপন রহস্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। গরিব আর মধ্যবিত্ত শ্রেণী অর্থের জন্য কাজ করে। তিনি বলতেন, ধনীরা অর্থ সৃষ্টি করে। অর্থকে তুমি যত সত্যি ভাববে, তত বেশি তুমি তার জন্য পরিশ্রম করবে। তোমরা যদি একবার বুঝতে পারো যে অর্থ সত্যি নয়, তোমরা দ্রুত আরও ধনী হয়ে যাবে। এটা তাহলে কি? মাইক আর আমি প্রায়ই এই প্রশ্নটা করতাম। অর্থ সত্যি না হলে তাহলে কি? এটা এক রকমের বোঝাপড়া বা চুক্তি। ধনবান বাবা এইটুকুই বলতেন। আমাদের সকলের সবচেয়ে ক্ষমতাবান সম্পত্তিটি হলো আমাদের বুদ্ধি। এটাকে যদি ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয়, মুহূর্তকালে এটা প্রচুর ধন সৃষ্টি করতে পারে, যা ৩০০ বছর আগেকার রাজা রানীদের স্বপ্নেরও অতীত। আবার একটা প্রশিক্ষণহীন মনোভাব চরম দারিদ্র্য সৃষ্টি করতে পারে, যা পুরুষানুক্রমে চলতে থাকে। তাদের পরিবারকেও এই দারিদ্রতা শিক্ষা দেয়। তথ্যের যুগে কল্পনাতীতভাবে অর্থ বৃদ্ধি হচ্ছে। কেউ কেউ অসাধারণ ধনী হয়ে যাচ্ছে, শূন্য থেকে কোটিতে পরিণত হচ্ছে শুধু ধ্যান ধারণা আর চুক্তির সাহায্যে। যেসব লোকেরা স্টক আর বিনিয়োগ ব্যবসা করে জীবন চালায়, তাদের জিজ্ঞাসা করলে জানবেন তারা সবসময় একই রকম হতে দেখছে। প্রায় মুহূর্তের মধ্যে কিছু না থেকে কোটি কোটি টাকা তৈরি হয়। আর কিছু না বলতে আমি বোঝাতে চাই কোনো টাকার লেনদেন ছাড়া। এটা হয় চুক্তির মধ্য দিয়ে। বাণিজ্য ক্ষেত্রে একটা হাতের ইঙ্গিতে, বা লিসবনের এক ব্যবসায়ীর স্ক্রিনে, টরেন্টোবাসী ব্যবসায়ীর স্ক্রিন থেকে, বা একটা ব্লিপে, যা আবার লিসবনে ফিরে আসে। ফোন মারফত আমার ব্রোকারকে কিনতে বলা আর পর মুহূর্তে বিক্রি করতে বলা, এক্ষেত্রে পয়সার হাত বদল হয়নি, শুধু চুক্তি হয়েছে। তাহলে আপনার আর্থিক বুদ্ধিমত্তা গড়ে তুলবেন কেন? শুধু আপনিই তার উত্তর দিতে পারেন। আমি আপনাকে বলতে পারি কেন আমি আমার বুদ্ধির এই দিকটা গড়ে তুলেছি। আমি এটা করেছি কারণ আমি দ্রুত অর্থ আবিষ্কার করতে চাই। আমার প্রয়োজন আছে বলে নয়, কিন্তু আমি চাই বলে। এটা একটা আকর্ষণীয় শিক্ষা প্রণালী। আমি আমার আর্থিক আইকিউ গড়ে তুলতে চাই কারণ আমি পৃথিবীর সবচেয়ে দ্রুততম আর সবচেয়ে বড় খেলায় অংশ নিতে চাই। আর আমার নিজস্ব ছোট উপায়ে মনুষ্যজাতির এই নজিরবিহীন বিবর্তনের অংশ হতে চাই। সেই যুগের অংশ হতে চাই যেখানে মানুষ নির্লজ্জভাবে বুদ্ধি দিয়ে কাজ করে, তাদের শরীর বা কায়িক শ্রম দিয়ে নয়। তাছাড়া এখানেই সব কর্মকাণ্ডই হচ্ছে। এই রকমই হচ্ছে। এটার প্রগতির অভিনব পথ। ভয়ঙ্করও বটে, তবে মজাদারও। তাই আমি আমার সবচেয়ে শক্তিশালী সম্পদের বিকাশ করছি, আমার আর্থিক বুদ্ধিমত্তাকে বিনিয়োগ করছি। যারা সাহস করে সামনে এগিয়ে যাচ্ছে, আমি তাদের সাথে চলতে চাই। আর যারা পিছনে পড়ে রইল, তাদের সাথে আমি থাকতে চাই না। আমি আপনাদের পয়সা তৈরির একটা সরল উদাহরণ দেব। ১৯৯০-এর প্রথম দিকে ফিনিক্সের অর্থনৈতিক ব্যবস্থা খুবই খারাপ ছিল। আমি গুড মর্নিং আমেরিকা টিভি শোটা দেখছিলাম। এতে একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার এসে নৈরাশ্যজনক ভবিষ্যৎবাণী করতে শুরু করলেন। তার উপদেশ ছিল, অর্থ বাঁচাও,
প্রতি মাসে $100 রাখুন আর 40 বছর আপনি একজন কোটিপতি হয়ে যাবেন। ঠিক আছে, প্রতি মাসে অর্থ সঞ্চয় একটা নির্ভেজাল আইডিয়া। এটা এমন একটা বিকল্প যে বিকল্পটায় বেশিরভাগ লোক সম্মত। সমস্যাটা হচ্ছে এটা ব্যক্তিকে বাস্তবতা দেখতে দেয় না। তারা তাদের পয়সার আরও অনেক গুরুত্বপূর্ণ বৃদ্ধির সুযোগ হারায়। পৃথিবী তাদের পাশ কাটিয়ে এগিয়ে যায়। যেমন আমি বলছি, দেশের অর্থব্যবস্থা তখন খুব খারাপ ছিল। বিনিয়োগকারীদের জন্য এই একদম সঠিক বাজার পরিস্থিতি। আমার অর্থের একটা বড় অংশ স্টক মার্কেট আর অ্যাপয়েন্টমেন্ট হাউসে বিনিয়োগ করা ছিল। আমার ক্যাশ তাই কম ছিল, কারণ সবাই শেয়ার দিয়ে দিচ্ছে আর আমি কিনছি। আমি সঞ্চয় করছিলাম না, আমি বিনিয়োগ করছিলাম। আর স্ত্রী আর আমার $1,000,000 চেয়েও বেশ ক্যাশ দ্রুত ঊর্ধ্বগামী মার্কেটে কাজ করছিল। এটা বিনিয়োগ করার সবচেয়ে ভালো সুযোগ ছিল। অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয়। আমি কিছুতেই এই ছোট ছোট কেনাবেচাগুলো এগিয়ে যেতে পারছিলাম না। যে বাড়িগুলো একসময় $1,00,000 ছিল তা এখন $75,000 দাঁড়িয়েছে। কিন্তু স্থানীয় রিয়েল এস্টেটের অফিসে ব্যবসা করার বদলে আমি ব্যবসা শুরু করলাম দেউলিয়া অ্যান্টনির অফিসে অথবা আদালতের সিঁড়িতে। এইসব জায়গায় যে বাড়ির দাম ছিল $75,000 তা কখনো কখনো $20,000 বা তার থেকেও কম দামে কেনা যেত। আমার এক বন্ধু $2,000 90 দিনের জন্য ধার দিয়েছিল। তার উপর $200 সুদ ছিল। আমি অ্যান্টনি ক্যাশিয়ার্সকে চেক দিয়েছিলাম। যখন এই অধিগ্রহণ চলছে, আমি একটা কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম $75,000 বাড়ি শুধু $60,000 পাওয়া যাচ্ছে। তার জন্য তৎক্ষণাৎ নগদ দিতে হবে না। ফলে এক নাগাড়ে ফোন বেজে চলছিল। ভাবী ক্রেতাদের বাছা হয়েছিল। আর একবার যখন সম্পত্তিটা আইনত আমার হয়ে গেল, সমস্ত সম্ভাব্য ক্রেতারা বাড়িটা দেখার অনুমতি পেয়েছিল। বাড়িটা কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল। আমি $2,500 প্রসেসিং ফি চেয়েছিলাম, যা তারা খুশি হয়ে দিয়ে দিয়েছিল। এরপর আইনত নাম পরিবর্তনের কাজ শুরু হয়ে গিয়েছিল। আমার বন্ধুরা $2,000 অতিরিক্ত $200 সহ আমি ফিরিয়ে দিলাম। সে খুশি, যারা বাড়ি কিনেছে তারা খুশি, আর আমিও খুশি। আমি একটা বাড়ি $60,000 বিক্রি করছি, যার জন্য আমার মাত্র $20,000 দাম দিতে হয়েছে। আমার সম্পত্তি তালিকার অর্থ থেকে $40,000 সৃষ্টি হলো ক্রেতার প্রতিজ্ঞাপত্র রূপে। সম্পূর্ণ কাজটার সময় 5 ঘন্টা। এখন আপনি যেহেতু আর্থিকভাবে স্বাক্ষর আর সংখ্যা পড়তে পারেন, আমি আপনাকে দেখাবো কেন এটা অর্থ আবিষ্কারের দৃষ্টান্ত স্বরূপ। সম্পত্তি কলমে $40,000 সৃষ্টি হয়েছে। পয়সা তৈরি হয়েছে ট্যাক্স না দিয়েই। আপনি 10% সুদে বছরে $4,000 ক্যাশ ফ্লো সৃষ্টি করেছেন। বাজারের এরকম হতাশাজনক অবস্থায় আমার স্ত্রী আর আমি আমাদের অবসর সময়ে এরকম 6টা সরল আদান প্রদান করতে পেরেছিলাম, যখন আমাদের বেশিরভাগ অর্থ অপেক্ষাকৃত বড় সম্পত্তি আর স্টক মার্কেটে লাগানো ছিল। আমরা ওই 6টা কেনা, তৈরি করা আর বিক্রির আদান প্রদান করে $1,90,000-এরও বেশি অর্থ সম্পত্তি হিসেবে 10% সুদে সৃষ্টি করতে পেরেছিলাম। অর্থাৎ বছরে মোটামুটি $19,000 রোজগারের সমান। এর বেশিরভাগই আমাদের নিজস্ব কর্পোরেশন দিয়ে সুরক্ষিত ছিল। এই বছরে $19,000-এর অনেকাংশই আমাদের কোম্পানির গাড়ি, গ্যাস বেরানো, ইন্স্যুরেন্স, ক্লায়েন্টের সাথে ডিনার আর অন্য বিষয়ে খরচ করা হতো। যখন সরকার রোজগারের টাকায় ট্যাক্স বসানোর সুযোগ পেত, ততক্ষণে এইগুলো আইন অনুমোদিত ট্যাক্সের আগে ব্যয়স্বরূপ খরচ হয়ে গেছে। এটা অর্থ আবিষ্কারের সৃষ্টি করা ও আর্থিক বুদ্ধিমত্তা দিয়ে অর্থ সুরক্ষিত রাখার একটা সহজ সরল উদাহরণ। নিজেকে জিজ্ঞাসা করুন, $1,90,000 সঞ্চয় করতে কতদিন লাগবে? ব্যাংক কি আপনার অর্থের 10% সুদ দেবে? শপথপত্র 30 বছর পর্যন্ত বৈধ। আশা করি তারা যেন কখনো $1,90,000 না দেয়। তারা যদি মূলধনটা দিয়ে দেয়, আমাকে ট্যাক্স দিতেই হবে। তাছাড়া 30 বছর ধরে $19,000 করে দিয়ে গেলে মোট 5 লক্ষের চেয়ে একটু বেশি আয় হয়। আমাকে লোকেরা প্রশ্ন করেছে, যদি ওই লোকটি অর্থ না দেয় কি হবে? এমনটি বাস্তবে ঘটে, আর তা ভালো খবর। 1994 থেকে 97 সাল পর্যন্ত ফিনিক্স এর রিয়েল এস্টেটের বাজার পুরো দেশের মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল ছিল। সেই $60,000-এর বাড়ি কিনে তা বিক্রি করা হয়েছিল $70,000-এ। আরেকবার $2,500 নেওয়া হয়েছিল লোন প্রসেসিং ফি হিসাবে। নতুন ক্রেতার তখনও এটা খুবই সস্তার লেনদেন মনে হয়েছিল। আর এই প্রক্রিয়া অনবরত প্রয়োগ করা হয়। প্রথমবার আমি যখন বাড়ি বিক্রি করেছিলাম, আমি শুধু $2,000 ফেরত দিয়েছিলাম। এই আদান প্রদানে প্রায়োগিকভাবে আমার কোনো পয়সা দিতে হয়নি। আমার বিনিয়োগ থেকে রিটার্ন বা ফেরত হিসেবে ROI ছিল অনন্ত। এটা একটা শূন্য থেকে প্রচুর উপার্জনের উদাহরণ। দ্বিতীয় আদান প্রদান যখন বাড়ি আবার বিক্রি হলো, আমি $20,000 আমার পকেটেই রেখে দিতাম আর দেনার মেয়াদ 30 বছর বাড়িয়ে দিতাম। যদি আমাকে টাকা বানাবার জন্য টাকা দেওয়া হয়, তাহলে আমার ROI কত হবে আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত যে এটা প্রতি মাসে $100 জমানোর থেকে বেশি।
এটা আসলে প্রায় $150 থেকে শুরু, কারণ এটা ট্যাক্স দেবার পরের রোজগার। বাস্তবে $150 রোজগার করে তার উপর ট্যাক্স দিয়ে $100 হাতে পাওয়া যায়, যেটা 40 বছর ধরে 5% সুদে জমাতে হচ্ছে। এই 5% সুদের উপর আপনাকে আবার ট্যাক্স দিতে হচ্ছে। এটা খুব বুদ্ধিমানের কাজ নয়। এটা নিরাপদ হতে পারে, কিন্তু বুদ্ধির পরিচয় নয়। আজকে 1997 যখন আমি এই বই লিখছি, বাজারের অবস্থা 5 বছর আগের তুলনায় সম্পূর্ণ বিপরীত। ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার ইউএসের ঈর্ষার কারণ। যে বাড়িগুলো আমরা $60,000 বিক্রি করেছিলাম, এখন সেগুলোর মূল্য $1,10,000 সমান। কিছু পূর্ব চুক্তির সুযোগ এখনও পাওয়া যাচ্ছে, কিন্তু এটা আমার একটা মহামূল্যবান সম্পত্তি, অর্থাৎ আমার সময় নষ্ট করে খুঁজে বের করতে হবে। ওগুলো এখন খুবই অল্প, কিন্তু আজও হাজার হাজার ক্রেতা এই ধরনের বেচা কেনার সুযোগে আর্থিক লাভের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। বাজারের পরিবর্তন হয়ে গেছে। এখন সম্পদ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে অন্যান্য সুযোগ। আপনি এটা এখন করতে পারেন না, এটা আইন বিরুদ্ধ, আইন মিথ্যে কথা বলছে। আমি প্রায়ই এই ধরনের মন্তব্য শুনি, কিন্তু ওটা কিভাবে করতে হয় আমাকে দেখিয়ে দিতে পারেন কি, এমন মন্তব্যও শুনি। কিন্তু ওটা কিভাবে করতে হয় আমাকে দেখিয়ে দিতে পারেন কি, এমন মন্তব্য খুব কমই শোনা যায়। অঙ্কটা সোজা, অ্যালজেব্রা বা ক্যালকুলাসের প্রয়োজন নেই। আমি বেশি লিখি না, কারণ এসকো কোম্পানি আইন সংক্রান্ত সমস্ত আদান প্রদান এবং লেনদেনের দেখাশোনা ও পরিচালনা করে। আমার ছাদ মেরামত করতে হয় না, অথবা টয়লেট খুলতে হয় না, কারণ মালিকরা সেটা করে। তাদের বাড়ি মাঝে মধ্যে কেউ অবশ্য পাওয়া মেটায় না, তবে সে তো খুবই ভালো, কারণ তারা দেরি করলে আলাদা ফি দিতে হয়, অথবা তারা বাড়ি ছেড়ে চলে যায় আর সম্পত্তিটা আবার বিক্রি করা হয়। আদালতের কার্যপ্রণালী সেসবের দেখাশোনা করে। আপনার এলাকায় এটা কার্যকর নাও হতে পারে, বাজারের অবস্থা ভিন্ন হতে পারে, কিন্তু এই উদাহরণটা দেখে বোঝা যায় কীভাবে একটা সরল অর্থনৈতিক কার্যপ্রণালী অত্যন্ত অল্প পয়সায় কম ঝুঁকি নিয়ে হাজার হাজার ডলার সৃষ্টি করতে পারে। অর্থ যে শুধু একটা চুক্তি, এটা তারই উদাহরণ। মাধ্যমিক স্কুলের বিদ্যাসম্পন্ন যে কেউ এটা করতে পারে, তবুও বেশিরভাগ লোক তা করবেন না। বেশিরভাগ লোক গতানুগতিক উপদেশ শুনবে, পরিশ্রম করে কাজ করো আর অর্থ জমাও। মাত্র 30 ঘন্টা কাজ করার পর মোটামুটি $1,90,000 সম্পত্তির সৃষ্টি হয়েছিল, আর কোনো ট্যাক্স দিতে হয়নি। আপনার কোনটা কঠিন মনে হচ্ছে? 1. পরিশ্রম করে কাজ করুন, 50% ট্যাক্স দিন, যা বাকি থাকে সঞ্চয় করুন। সঞ্চিত ধনে 5%-এরও সুদ পাওয়া যায়, তাতেও ট্যাক্স নেওয়া হয়। আমার সর্বসময়ের জীবন দর্শন হলো সম্পত্তির তালিকায় বীজ বপন করা। সেটাই আমার ফর্মুলা। আমি শুরু করি ছোটোভাবে আর বীজ বপন করি। কিছু বেড়ে ওঠে, কিছু বাড়ে না। আমাদের রিয়েল এস্টেট কর্পোরেশন কয়েক মিলিয়ন ডলার দামের সম্পত্তি আছে। এটা আমাদের নিজেদেরই আইআরইআইটি অথবা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। আমার মূল বক্তব্য হচ্ছে, এই মিলিয়নগুলোর বেশিরভাগ শুরু হয়েছে $5,000 থেকে $10,000 ছোট বিনিয়োগ দিয়ে। এই সমস্ত নগদ পয়সা ভাগ্য ভালো থাকায় দ্রুত বর্ধমান বাজার ধরতে পেরেছে। ট্যাক্স না দিয়েই বেড়েছে। বহু বছর ধরে বারবার কেনাবেচা হয়েছে। আমাদের একটা কর্পোরেশন পরিবেষ্টিত স্টক পোর্টফোলিও আছে। এটাকে আমার স্ত্রী আর আমি আমাদের ব্যক্তিগত মিউচুয়াল ফান্ড বলি। আমাদের অনেক বন্ধু আছে যারা বিশেষভাবে আমাদের মতো বিনিয়োগকারীর সাথে বেচাকেনা করে, যাদের হাতে প্রতি মাসে বিনিয়োগ করার মতো কিছু অতিরিক্ত অর্থ থাকে। আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দুর্কল্পী প্রাইভেট কোম্পানি কিনি, যারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা কানাডার স্টকস এক্সচেঞ্জে সবেমাত্র সার্বজনীন হতে চলেছে। কত দ্রুত লাভ করতে পারে তার উদাহরণ হচ্ছে, যেমন কোম্পানির সার্বজনীন হবার আগে একটা 25 সেন্ট দামে 1 লক্ষ শেয়ার কেনা হলো। 6 মাস পরে কোম্পানির শেয়ার ভালোভাবে পরিচালিত হয়, দাম বাড়তে থাকে, আর স্টক বেড়ে শেয়ার প্রতি $20 বা আরও বেশি হয়ে যায়। এমন বছর গেছে যখন মাত্র 1 বছরের কম সময়ে আমাদের $25,000 $1 মিলিয়নে পরিণত হয়ে গেছে। গত রাত্রে আমি লেখা থেকে ছুটি নিয়ে এক অল্পবয়স্ক ছেলে আলেকজান্ডার গ্রাহাম বেলের ইতিহাস বিষয়ে একটা টিভি প্রোগ্রাম দেখছিলাম। বেল তখন সবেমাত্র তার টেলিফোনের প্যাটার্ন নিয়েছেন আর বড় বিপদে পড়েছেন। তার নতুন আবিষ্কারের দাবি প্রচুর। তার প্যাটেন্ট বিক্রি এবং আর্থিক প্রয়োজন মেটানোর জন্য একটা বড় কোম্পানি প্রয়োজন। তাই তিনি তখনকার সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের কাছে গেলেন এবং প্রশ্ন করলেন তারা তার প্যাটেন্ট আর ছোট কোম্পানি কিনে নেবে কিনা। তিনি সম্পূর্ণ ব্যাপারটার জন্য $1 লক্ষ চেয়েছিলেন। ওয়েস্টার্ন ইউনিয়নের প্রেসিডেন্ট তাকে ব্যঙ্গ করে ফিরিয়ে দিয়েছিল। তারা বলেছিল যে দামটা অর্থহীন, বাকিটা ইতিহাস। একটা মাল্টিবিলিয়ন ডলারের ব্যবসা শুরু হলো এবং জন্ম হলো AT&T-র। আলেকজান্ডার গ্রাহাম বেলের গল্প শেষ হবার ঠিক পরেই সেদিনের সান্ধ্য কাগজে এসেছিল খবরটা আরেকটা স্থানীয় কোম্পানির আয়তন ছোট করার খবর ছিল।
কর্মীরা ক্ষুব্ধ হয়ে চাকরি হারিয়ে আর তার স্ত্রী আর দুটি শিশুকে নিয়ে ওই কারখানায় উপস্থিত হয়েছিলেন আর রক্ষীদের কাছে মালিকদের সঙ্গে দেখা করার একটা সুযোগ চেয়ে অনুরোধ করেছিলেন। তিনি মালিকদের জিজ্ঞাসা করতে চেয়েছিলেন যে তাকে বরখাস্ত করার ব্যাপারটা তারা পুনর্বিবেচনা করবেন কিনা। তিনি সম্প্রতি একটি বাড়ি কিনেছিলেন আর সেটা হাতছাড়া হওয়াতে ভয় পাচ্ছিলেন। ক্যামেরা তার দয়া ভিক্ষার মর্মান্তিক দৃশ্য ফোকাস করে পুরো পৃথিবীকে সেটা দেখাতে চেয়েছিল। বলাই বাহুল্য আমার দৃষ্টি আটকে গিয়েছিল। আমি 1984 সাল থেকে পেশাগতভাবে পড়াচ্ছি। এই একটা দারুণ অভিজ্ঞতা এবং একই সঙ্গে পুরস্কার। এটা একটা বিচলিত করার মতো পেশাও বটে, কারণ আমি হাজার হাজার ছাত্রদের পড়িয়েছি এবং সবার মধ্যে, এমনকি আমার মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের সবার মধ্যে বিস্ময়কর সম্ভাবনা আছে আর আমরা সবাই সহজাত গুণ সম্পন্ন। তা সত্ত্বেও যে জিনিস আমাদের পিছিয়ে দেয় তা হলো আত্মদ্বন্দ্ব। প্রয়োগীয় তথ্যের স্বল্পতা কিন্তু আমাদের পিছিয়ে দেয় না, আত্মবিশ্বাসের অভাবই আমাদের এগোতে দেয় না। কেউ কেউ অন্যদের থেকে বেশি প্রভাবিত হয়। আমরা স্কুলের পাঠ শেষ করার উপলব্ধি করি যে কলেজ ডিগ্রি অথবা ভালো নম্বর এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। শিক্ষা জগতের বাইরে বাস্তব জগতে নম্বরের চেয়ে বেশি প্রয়োজন অন্য কিছু। লোকে একে সাহস, আত্মবিশ্বাস, বেপরোয়া ভাব, স্পর্ধা, বাহাদুরি দেখানো, ধূর্ততা, দুঃসাহস, ধৈর্য অথবা মেধা বলেন। এই এক মূল্যবান উপাদান, তার সে যে নামেই ডাকা হোক না কেন, শেষ অবধি একজনের ভবিষ্যৎ নির্ধারণ করে, যেখানে স্কুলের নম্বরের বিশেষ কোনো ভূমিকাই নেই। পৃথিবীর সব দেশেই স্কুলের পাঠ্যসূচি ও শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় যে বেশি নাম্বার পাও, ভালো রেজাল্ট করো, ভালো কলেজ ডিগ্রি বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করো, কঠোর পরিশ্রমী হও, জীবনে অনেক সফল হবে, প্রচুর অর্থ ও যশের মালিক বনে যাবে। কিন্তু বাস্তব জীবনে কর্মক্ষেত্রে এসব একেবারেই মূল্যহীন সংলাপ। হ্যাঁ, স্কুলের ভালো নম্বর, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস্তব জীবনে কিছুটা উপকারে আসে বটে, কিন্তু সাফল্য বা ধনী হতে এসব তেমন কাজে আসে না। ব্যক্তি জীবনে সফল হতে প্রচুর ধন সম্পদের মালিক হবার জন্য অন্য এক ধরনের জ্ঞান, মেধা ও দক্ষতার প্রয়োজন হয়, যা কোনো স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না। স্কুল কলেজের শিক্ষা, ভালো নাম্বার কিংবা ভালো ডিগ্রি আপনাকে ভালো চাকরি বা ভালো মাইনে পেতে সাহায্য করে, কিন্তু বাস্তব জীবনের সফলতা এবং ধনবান হবার শিক্ষা দিতে অক্ষম। বাস্তব ক্ষেত্রে দেখা গেছে পৃথিবীর সেরা সফল ব্যক্তিরা কিংবা ধনবান ব্যক্তিরা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র ছিল না। এমনকি তাদের বেশিরভাগের কোনো কলেজ ডিগ্রি ছিল না। আবার অধিকাংশ স্কুলের গণ্ডিও পেরোতে পারেনি, অথচ তাদের কোম্পানিতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শত শত যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তারা সেখানে উচ্চ বেতনে চাকরি করেছেন। তাহলে বোঝা গেল আর্থিক সফলতা কিংবা ব্যক্তি জীবনের সফলতা কোনোটাই স্কুল, কলেজের ডিগ্রি কিংবা ভালো নম্বরের ভিত্তিতে লাভ করা যায় না। বাস্তব ক্ষেত্রে সাহস, মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাস আমাদের সাফল্যের দ্বার খুলে দেয়। আমাদের প্রত্যেকের মধ্যেই এই সাহসিকতা, মেধা, দুঃসাহস ইত্যাদি চারিত্রিক গুণের একটা না একটা আছে। আবার চারিত্রিক দুর্বলতার দিকটাও আছে। এমন মানুষ যে তেমন মনে করলে হাঁটু গেড়ে বসে ভিক্ষাও চাইতে পারে। ভিয়েতনামে মেরিন কোর্সের পাইলট হিসেবে 1 বছর থাকার পরে আমি আমার চরিত্রের দুটো দিকেই গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। একটা অন্যটা থেকে বেশি ভালো তাও নয়। তবু একজন শিক্ষক হিসেবে আমি মনে করি ব্যক্তিগত প্রতিভার সবথেকে বড় অন্তরায় তার অত্যাধিক ভয় আর আত্মদ্বন্দ্ব। যখন দেখি ছাত্ররা উত্তরটা জানে কিন্তু উত্তরের প্রতিক্রিয়া দেখানোর সাহস নেই, আমি হতাশ হই। বাস্তব জগতে অনেক সময়ই যে বুদ্ধিমান সে এগিয়ে যায় না, তবে যে সাহসী সে অবশ্যই এগিয়ে যায়। এই সাহসী ব্যক্তি সত্যিকার অর্থে তার মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিতে পারে। যার ভেতরে সাহস নেই সে কিছুই দেখাতে পারে না। সাহস না থাকলে বাকি গুণগুলো ভয়ের নিচে চাপা পড়ে যায় আর কখনোই তা প্রকাশ পায় না। সাহস থাকলে বাস্তব ক্ষেত্রে প্রায়োগিক জ্ঞানের বিকাশ ঘটে, যেটাকে আমরা দক্ষতা বা মেধা বলি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, আর্থিক প্রতিভার জন্য দুটোই প্রয়োজন, প্রায়োগিক জ্ঞান এবং সাহস। ভয় খুব বেশি হলে প্রতিভা চাপা পড়ে যায়। আমি আমার ক্লাসের ছাত্রদের ঝুঁকি নিতে, সাহসী হতে, তাদের প্রতিভা দিয়ে ভয়কে জয় করে ক্ষমতা অর্জন করতে অনুপ্রেরণা দিই। এটা কারোর জন্য কার্যকর হয়, আবার কাউকে শুধু ভয় পাইয়ে দেয়। আমি অনুভব করেছি বেশিরভাগ লোক অর্থের বিষয়ে নিরাপদেই খেলতে চায়। আমাকে প্রায়ই এ ধরনের প্রশ্ন শুনতে হয়, যেমন কেন ঝুঁকি নেব, কেন আমি আমার আর্থিক আইকিউ গড়ে তোলা নিয়ে মাথা ঘামাবো, কেন আমি আর্থিকভাবে স্বাক্ষর বা জ্ঞানী হব। আমি উত্তর দিই আরও বেশি বিকল্প পাওয়ার জন্য। সামনে বিরাট পরিবর্তন আসছে, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম তরুণ আবিষ্কার আলেকজান্ডার গ্রাহাম বেলের গল্প দিয়ে। আগামী বছরগুলোতে ঠিক তার মতো অনেক মানুষ দেখা যাবে, বিল গেটসের মতো শত শত লোক থাকবেন, আর সারা বিশ্বে প্রতি বছর মাইক্রোসফটের মতো দারুণ সফল কোম্পানিও সৃষ্টি হবে। আর সঙ্গে সঙ্গে আরও অনেকে দেউলিয়া হওয়া, ছাঁটাই আর ডাউন সাইজিং, আয়তন ছোট করাও চলতে থাকবে। তাহলে কেন আপনাদের আর্থিক আইকিউ গড়ে তোলার জন্য মাথা ঘামাবেন? শুধু আপনিই এর উত্তর দিতে পারেন। তবু আমি নিজে কেন এটা করছি তা বলতে পারি। এই সময়টা বেঁচে থাকার জন্য খুবই উত্তেজনাপূর্ণ, বরং
আমি বরং পরিবর্তনকে ভয় না পেয়ে অভ্যর্থনা জানাবো। আমি বেতন বেতন বৃদ্ধি হচ্ছে না বলে দুশ্চিন্তা না করে বরং কোটি কোটি টাকা রোজগারের চিন্তায় নিমগ্ন থাকবো। আমরা এক রোমাঞ্চকর যুগে বসবাস করছি, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আজ থেকে বেশ কয়েক কয়েক প্রজন্ম পরে লোকেরা এই সময়ের দিকে পিছনে ফিরে দেখে বলবে যে ওই সময়টা এক অসম্ভব উত্তেজনাময় যুগ ছিল। পুরনোর মৃত্যু আর নতুনের জন্মের এই যুগ আলোড়নপূর্ণ এবং রোমাঞ্চকর। তাহলে আপনার আর্থিক আইকিউ গড়ে তোলার জন্য মাথা ঘামাবেন কেন? কারণ তা করলে আপনি খুব উন্নতি করবেন, তা না করলে এই সময়টা আপনার জন্য ভীতিময় হয়ে উঠবে। এই সময় সাহসীরা এগিয়ে যাবে আর অন্যান্য পুরনো ক্ষয়দ্বারা জীবনচক্র আঁকড়ে পড়ে থাকবে। ৩০০ বছর আগে জমিকেই ধন বলা হতো, তাই যে জমির মালিক ছিল সেই ছিল ধনের অধিকারী। তারপর এলো কল কারখানা আর উৎপাদন, আর আমেরিকার কর্তৃত্ব শুরু হলো। ব্যবসায়ীরা ধনের মালিক হলো। আজ তথ্যের যুগ, যে ঠিক সময়ে সবচেয়ে বেশি তথ্য পায় সেই ধনবান হয়। সমস্যা হচ্ছে সারা পৃথিবীতে এই তথ্য আলোর গতিতে উড়ে বেড়ায়। এই নতুন ধনকে তাই সীমা দিয়ে বেঁধে রাখা যায় না, যেমন জমি বা কারখানাকে করা যেত। তাই পরিবর্তন আরও দ্রুত আর আকস্মিক হবে। নতুন কোটিপতির সংখ্যা আকস্মিকভাবে বৃদ্ধি পাবে, তেমন অনেক পিছিয়েও পড়বে। আজকাল আমি কত লোককে সংগ্রাম করতে দেখি, এরা পুরনো ধ্যান ধারণা আঁকড়ে ধরে প্রচুর পরিশ্রম করে চলছে। তারা চায় পুরনো জীবনযাত্রা, আর তারা পরিবর্তনে বাধা দেয়। আমি এমন অনেক লোকদের জানি যারা চাকরি হারাচ্ছে, তাদের বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, আর এসবের জন্য তারা প্রযুক্তিবিদ্যা, কর্মকর্তা, আর্থিক পরিস্থিতিকে দোষী সাব্যস্ত করছে। দুঃখের বিষয়, তারা বুঝতে পারে না, হয়তো তারা নিজেরাই সমস্যা। পুরনো ধারণাগুলো তাদের সবচেয়ে বড় দায়। এটা দায় কারণ তারা বুঝতে চায় না যে ওই ধারণা বা ওই কর্মপন্থা হয়তো গতকাল সম্পত্তি ছিল, কিন্তু গতকালটা সত্যিই গত হয়েছে। ১৯৮৪ থেকে স্কুল কর্তৃপক্ষ যা করে না তাই আমি করে কোটি কোটি টাকা বানিয়েছি। স্কুলে বেশিরভাগ শিক্ষক বক্তৃতা দেয়। আমি ছাত্র হিসাবে বক্তৃতা অপছন্দ করতাম, কারণ স্কুল শিক্ষকের ওসব বক্তৃতা ছিল গতানুগতিক, ভালো নম্বর প্রাপ্তি, ভালো ডিগ্রি এবং ভালো চাকরি। তাছাড়া শিক্ষণীয় তেমন কিছুই ছিল না। সেজন্য আমার একঘেয়ে লাগতো আর আমি অন্যমনস্ক হয়ে যেতাম। ১৯৮৪ সাল থেকে আমি খেলা আর সিমুলেশনের সাহায্যে শেখানো শুরু করি। আমি সবসময় বয়স্ক ছাত্রদের খেলাকে তাদের বর্তমান জ্ঞান এবং যে জ্ঞানের প্রয়োজন তার প্রতিফলন হিসাবে দেখতে বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই খেলা মানুষের ব্যবহারের প্রতিফলন। তাই এটা একটা তাৎক্ষণিক ফিডব্যাক, অর্থাৎ প্রতিক্রিয়া। শিক্ষকের বক্তৃতার বদলে এখানে খেলাটাই একটা বক্তৃতা হয়ে যায়। সেটা আপনাকে ঠিক মনের মতো করেই ফিডব্যাক দেয়। ক্যাশফ্লো খেলাটা এমনভাবে তৈরি যা প্রতিটি খেলোয়াড়কে ব্যক্তিগত ফিডব্যাক দিতে পারে। আপনাকে নানা বিকল্প দেওয়া এর উদ্দেশ্য। আপনি যদি শুধু দায় টানেন আর এটা আপনাকে দেনার দায়ে ফেলে, তাহলে প্রশ্ন হবে এখন আপনি কি করতে পারেন। কতগুলো ভিন্ন ভিন্ন আর্থিক বিকল্প আছে। এটাই খেলোয়াড়দের চিন্তা করতে এবং নতুন আর বিভিন্ন আর্থিক বিকল্প উদ্ভাবন করতে শেখায়। এই খেলাটা ১০০০ জনের বেশি লোককে খেলতে দেখেছি। যেসব লোকেরা সবচেয়ে তাড়াতাড়ি র্যাট রেস থেকে বেরিয়ে আসে, তারা সংখ্যা বোঝে আর সৃজনশীল অর্থগত বুদ্ধির অধিকারী হয়। তারা বিভিন্ন আর্থিক বিকল্পগুলো বুঝতে পারে। সবচেয়ে বেশি দেরি হয় সেই সব লোকদের যারা সংখ্যার সাথে পরিচিত নয় আর প্রায়োগিক বিনিয়োগের ক্ষমতা বোঝে না। ধনী লোকেরা অনেক সময় সৃজনশীল হয়। তারা বিচার বিবেচনা করে ঝুঁকি নেয়। অনেক লোক ক্যাশ ফ্লো খেলার সময় প্রচুর অর্থ লাভ করে, কিন্তু তারা জানে না এটা নিয়ে কি করবে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ব্যস্ত বা জীবনেও আর্থিকভাবে সফল হয়নি। মনে হয় সবাই তাদের ফেলে এগিয়ে যাচ্ছে, যদিও তাদের অর্থবল আছে। আর সেটা বাস্তব জীবনেও সত্যি। এমন অনেক লোক আছেন যারা প্রচুর অর্থবান, কিন্তু তারা আর্থিকভাবে সামনে এগোতে পারছেন না। আপনার বিকল্পকে সীমিত রাখা পুরনো ধ্যান ধারণার আঁকড়ে থাকার মতো। আমার হাই স্কুলের এক বন্ধু এখন ৩টে জায়গায় কাজ করে। ২০ বছর আগে সে আমার সহপাঠীদের মধ্যে সবচেয়ে ধনী ছিল। যখন স্থানীয় চিনির কারখানা বন্ধ হয়ে গেল, সে যে কোম্পানির জন্য কাজ করতো সেটাও ওই কারখানার সাথে সাথে বন্ধ হয়ে গেল। তার মাথায় শুধু একটাই বিকল্প ছিল, সেই পুরাতনী বিকল্প, অর্থাৎ আরও পরিশ্রম করে কাজ করুন। এমন সমস্যা ছিল, তিনি তার পুরনো কোম্পানির সমকক্ষ উচ্চপদে চাকরি পেলেন না। ফলে তিনি এখন যে চাকরিগুলো করছেন তার জন্য তার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি আর মাইনে অনেক কম। জীবন ধারণের জন্য যথেষ্ট রোজগার করতে তিনি এখন ৩টে চাকরি করছেন। আমি লোকদের অভিযোগ করতে শুনেছি ক্যাশফ্লো খেলতে সঠিক সুযোগের কার্ডটা তাদের হাতে আসছে না, তাই তারা বসে আছে। আমি জানি বাস্তব জীবনেও অনেকে তাই করে। তারা অপেক্ষা করে সঠিক সুযোগের, কিন্তু সঠিক সুযোগ আর কখনোই হয়ে ওঠে না। আমি এও দেখেছি যে লোকেরা ঠিক সুযোগের কার্ড পেয়েছে, অথচ তখন তাদের হাতে যথেষ্ট অর্থ নেই। তখন তারা অভিযোগ করে যে তারা ইঁদুর দৌড় থেকে বেরিয়ে যেতে পারত যদি তাদের হাতে আরও পয়সা থাকতো। তারা বাধ্য হয়ে ওখানে বসে আছে। আমি এমন লোক জানি যারা বাস্তবে তাই করে।
তারা সব বড় বড় ব্যবসায়িক লেনদেন প্রত্যক্ষ করে, কিন্তু তাদের অর্থ নেই। আবার এমন লোকও আছে যারা একটা বিরাট সুযোগের কার্ড টেনেছে, জোর গলায় পড়ে শুনিয়েছে, কিন্তু তাদের কোনো ধারণাই নেই যে এটা একটা বড় সুযোগ। তাদের অর্থ আছে, সময়টাও ঠিক, তাদের কার্ডটাও আছে, কিন্তু তাদের কাছে যে সুযোগগুলো আছে তারা সেগুলো দেখতে পাচ্ছে না। আমি দেখেছি অন্যান্য সবার চেয়ে এরকম লোকের সংখ্যা সবচেয়ে বেশি। বেশিরভাগ লোক তাদের জীবনকালের সর্বশ্রেষ্ঠ সুযোগটি দেখেও চিনতে পারে না। 1 বছর পরে তারা এই ব্যাপারে সজাগ হয়, তবে তখন বাকিরা সবাই ধনী হয়ে গেছে। তাদের আর তেমন কিছুই করার নেই, শুধু আফসোস ছাড়া। ইতিমধ্যে আমাদের এই পাঠটি শেষ হয়েছে। আমরা তার পরবর্তী পাঠের মধ্যে জানবো আর্থিক জ্ঞান ও বাস্তব শিক্ষা ধনী হতে সাহায্য করে। এই টপিকটার উপরে আমরা আবার আর একটু বিস্তারিত পড়াশোনা করব, এই ব্যাপারে যা লেখা আছে আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ ও শুভকামনা।